ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমরা অলরেডি বইটা দেখে বুঝতে পারছো যে আমরা একটা নতুন ক্লাস শুরু করতে চলেছি, যেখানে ইন্ডিয়ান ইকোনমির যে নতুন বইটা বেরিয়েছে নিতিন সিংহানিয়া লেখা, যেটা খুব ভালো একটা বই পাবলিশ হয়েছে। তো আমরা এই বইটাকেই কন্টিনিউ করব আজকের থেকে। তাহলে কিভাবে কন্টিনিউ করব? আমরা এই বইটার পুরো চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত বইটা কভার করব, ঠিক আছে? তার সঙ্গে আমি ইংলিশ লাইনগুলো মার্ক করে দেবো তোমাদের লাইন ওয়াইজ, তোমরা সেগুলো দেখে নেবে। বইটা যদি তোমাদের থাকে তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো বা ওখানে হাইলাইট করে নিতে পারো লাইনগুলো, আর সেগুলো ভালো করে প্রিপেয়ার করতে পারো। তোমরা জানো WBCS মেইনসে এখান থেকে কিন্তু 100 মার্কস থাকবে, আর প্রিলিমসে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি আর পলিটিক্স থেকে 25 মার্কস থাকবে। তো চলো আমার সাথে সাথে শুরু করো। এই ইন্ডিয়ান নিতিন সিংহানিয়ার যে বইটা রয়েছে এই বইটা আমরা একে একে কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? তো চলো দেখো বইটা আগে ফার্স্ট চ্যাপ্টার দেখো এখানে কি আছে। চ্যাপ্টারগুলো সম্পর্কে সুন্দর করে এখানে ভালো করে দেওয়া আছে সবকটা। প্রথমে তোমরা কন্টেন্টসে জানো যে দেখো প্রথম চ্যাপ্টারে কী আছে, ন্যাশনাল ইনকাম। এই ন্যাশনাল ইনকামে আমাদের কী কী পড়তে হবে। তো এখানে দেখো প্রথমে আছে কি ইন্ডিয়ান ন্যাশনাল ইনকাম। দেখো প্রথমে কি রয়েছে, ইকোনমিক্স অ্যান্ড ইকোনমি, টাইপস অফ ইকোনমি, ঠিক আছে? তারপর কি আছে, ন্যাশনাল ইনকাম রয়েছে, হিস্ট্রি অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া। আচ্ছা, ইম্পর্টেন্ট কনসেপ্টস আন্ডার ন্যাশনাল ইনকাম। আজকে আমরা এই 1.3 পর্যন্ত কভার করব আমাদের এই ক্লাসে, ঠিক আছে? তারপরে আবার নেক্সট ক্লাসে আমরা পরের আরেকটা ওই 1 to 10 কভার করব। এইভাবে 3টে ক্লাসে ন্যাশনাল ইনকামের চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে ফেলবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা যত পারো সবাইকে শেয়ার করবে যদি ক্লাসটা তোমাদের বেনিফিশিয়াল মনে হয়। তো তাহলে শুরু করা যাক। ফার্স্ট দেখো প্রথম চ্যাপ্টারটা কী বলেছেন, চ্যাপ্টার 1 ন্যাশনাল ইনকাম, ঠিক আছে? এবার দেখো ন্যাশনাল ইনকামে কি প্রথমে দেখো কী রয়েছে। প্রথমে বলেছে ইকোনমিক্স অ্যান্ড ইকোনমি। আচ্ছা, এখানে ইকোনমিক্স অ্যান্ড ইকোনমি কী সেই বিষয় সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে। তো তোমরা যদি চাও তো ডিটেলস অনেক কিছু সবটাই পড়তে পারো। এবার যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করো তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে পড়তে, ঠিক আছে? কিন্তু তারা তারা পারলে খুব ভালো পড়ে নেবে। কিন্তু তাছাড়া আমি এখানে শুধুমাত্র ইম্পর্ট্যান্ট যে হাইলাইটেড টার্মগুলো আছে সেগুলো বলে দেবো, আর যেগুলো থেকে পরীক্ষায় আসে তোমাদের যেটা জানতেই হবে এই চ্যাপ্টারটা কভার করার সময়, সেটা কিন্তু তোমাদের এখানে আমি হাইলাইট করে দেবো, মার্ক করে দেবো। তোমরা জাস্ট এইটুকু কভার করেই কিন্তু এক্সামে ভালো করে সেই কোশ্চেনে অ্যাটেন্ড করতে পারবে। তো দেখো প্রথমে কী বলেছে, ইকোনমিক্স অ্যান্ড ইকোনমি সম্পর্কে এখানে ধারণা দেওয়া রয়েছে। আর এখানে প্রথমেই আছে দেখো মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। এবার তোমরা যারা জানো তাদের তো ঠিক আছে, এবার অনেকেই যারা প্রথম শুরু করছো তাদের এই মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স কী, তো তোমাদের এই টার্ম দুটোর সঙ্গে ভালোভাবে পরিচয় রাখতে হবে। কারণ কি, ইকোনমি বলতে এই দু ক্ষেত্রেই কিন্তু ইকোনমিক্স মানে ক্লাসিফাইড, মানে এটাকে ভাগ করা হয়েছে ইকোনমিক্সকে কী একটা ম্যাক্রো আর একটা মাইক্রো, ঠিক আছে? মাইক্রো বলতে ছোট আকারে বোঝাবে, মানে এক একজন যেটা ফোকাস করে কার উপরে, দেখো ইন্ডিভিজুয়াল কনজিউমার্স অ্যান্ড বিজনেসেসের উপরে, এটা কী করে মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্স কোনটা, এটা কিন্তু দ্য বিহেভিয়ার অফ দ্য এগ্রিগেট ইকোনমি, বুঝতে পারলে? তার মানে কি সকলের, এখানে কিন্তু নট অ্যান ইন্ডিভিজুয়াল কনজিউমার্স, ঠিক আছে? তো এখানে ম্যাক্রোতে কী আছে, টোটাল অল ওভার কনজিউমার্সকে বোঝাবে, কনজিউমার্স অ্যান্ড অল ওভার বিজনেস রিলেটেড যা আছে সেগুলো কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সের আন্ডারে পড়ে যাবে। তো এবার দেখো, এবার তোমরা যদি চাও তো ওই ইকোনমিক টার্মটাও পড়তে পারো, কী আছে এখানে একটু দেখে নিলে। এবার দেখো মেইন বিষয়ে আসি, যে কি প্রথমে কী আছে, টাইপস অফ ইকোনমি, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে টাইপস অফ ইকোনমি। তো দেখো এখানে টাইপস অফ ইকোনমি কী বলছে, কিসের উপর ডিপেন্ড করে তোমরা জানো অলরেডি যে ইকোনমিটা কি, ইকোনমি ডিপেন্ড করে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেসের উপরে। দেখো এখানে হাইলাইট করে দিয়েছি আমি যে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। আর এই বইটা যদি তোমাদের থেকে থাকে তোমরা অলরেডি দেখবে এখানে কিন্তু ওইটা ওরা হাইলাইট করেই রেখেছে অলরেডি, ঠিক আছে? ইন ইটস ডোমেইন, ঠিক আছে? তাহলে কি বলেছে দেখো, ইকোনমি বলতে কাকে বোঝায়, যেটা ডিপেন্ডস করে কিসের উপরে, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। এইবার দেখো এই ইকোনমিগুলো কত রকমের টাইপের আছে,
কী আছে দেখো, ফার্স্ট মার্কেট ইকোনমি আছে 3টে টাইপের। কী বলেছে, ইকোনমিক্স ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 মেজর টাইপস, ঠিক আছে। তো 3 মেজর টাইপস বলতে কতগুলো টাইপস আছে দেখো, মার্কেট ইকোনমি, তারপর আছে নন মার্কেট ইকোনমি, মিক্সড ইকোনমি, ঠিক আছে। এবার দেখো মার্কেট ইকোনমি কি, খুব সোজা সহজভাবে বুঝবে। মার্কেট ইকোনমি হলো পুরোপুরি প্রাইভেটলি ওন্ড বিজনেস, ঠিক আছে। এটা পুরোপুরি এখানে কোনো গভর্নমেন্টের রেগুলেশন থাকবে না, পুরোপুরিভাবে প্রাইভেট ওন্ড হবে, ঠিক আছে। আর নেক্সট দেখো নন মার্কেট ইকোনমি। নন মার্কেট ইকোনমিতে কী হবে, এটা কিন্তু এখানে কিন্তু গভর্নমেন্টেরই ইন্টারভেনশন থাকবে কমপ্লিটলি, এখানে কোনো প্রাইভেট ওন বিজনেস থাকবে না। নেক্সট দেখো মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি বলতে তোমরা জানো আমাদের ইন্ডিয়ান ইকোনমি কিন্তু মিক্সড ইকোনমির মধ্যেই রয়েছে, কারণ এখানে মার্কেট ইকোনমি নন মার্কেট ইকোনমির একটা প্রাইভেট অ্যান্ড পাবলিক বোথ, যারা নাকি দুটোই অ্যালাউ করে, ঠিক আছে। যেখানে কি বলেছে দেখো, অ্যালাউস ফর গভর্নমেন্টস টু ইন্টারফেয়ার, গভর্নমেন্টকে ইন্টারফেয়ার করতে পারবে, আর কি প্রাইভেট প্রোটেক্টস প্রাইভেট প্রপার্টি, ঠিক আছে। তাহলে এইখানে হয়ে গেল এইটুকু জাস্ট বেসিক ধারণা। ইকোনমি 3টে টাইপ, মার্কেট ইকোনমি, নন মার্কেট ইকোনমি আর মিক্সড ইকোনমি। এবার দেখো চলে আসি ন্যাশনাল ইনকামে। এবার ন্যাশনাল ইনকাম বলতে কী বোঝায় দেখো, বলছে কি দেখো, ন্যাশনাল ইনকাম কি, তোমার এখানে আছে এগ্রিগেট অফ দ্য ফ্যাক্টর ইনকামস, ঠিক আছে। তাহলে দেখো তোমরা সহজ ভাষায় এখানে নিচে সেকেন্ড পয়েন্টে লেখা রয়েছে যে কি, ন্যাশনাল ইনকাম ইজ দ্য ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই দ্য নর্মাল রেসিডেন্টস অফ এ কান্ট্রি ইন অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড, ঠিক আছে। তো দেখো ন্যাশনাল ইনকাম হচ্ছে কি, একটা ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই দ্য নর্মাল রেসিডেন্টস অফ এ কান্ট্রি, মানে আমরা সাধারণ প্রত্যেকে আমরা যা ফাইনাল গুডস প্রডিউস করি একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে, সেটাই হচ্ছে কি অল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, সেটাই কিন্তু হলো ন্যাশনাল ইনকাম। তো এবার দেখো ন্যাশনাল ইনকামের যে অ্যাকাউন্টিং ইয়ারটা হয়, এটা মনে রাখবে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত হয়, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় আসে। তো দেখো নেক্সট কী বলেছে, যে এটা মেজার করা হয় কিসের মাধ্যমে, দেখো মেজার করার কিছু টার্মস আছে যার মাধ্যমে ন্যাশনাল ইনকামটা কিন্তু মেজার করা হয়। তার মধ্যে সেটা হলো কি দেখো, প্রথমে জিডিপি নামটা তোমরা সবাই অলরেডি শুনে রেখেছো, অনেকবার শুনেছো, ঠিক আছে। তো এবার যাদের মধ্যে এই কনসেপ্টটা ক্লিয়ার নেই তাদের আমি বলে দেবো যে ব্যাপারটা কি, জিডিপিটা কী জিনিস, ঠিক আছে। আর তোমরা এখন আপাতত এটা জেনে নাও যে এটা কি একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট যাকে বলে, যেটা কি মেজারিং ইনস্ট্রুমেন্ট, এটা হলো ন্যাশনাল ইনকাম মেজার করার যে টার্মস, এই টার্মটা দিয়ে সেটা মেজার করা হয়। এবার দেখো এর সাথে আরও আছে এনডিপি আছে, ঠিক আছে, জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এগুলো পরে আবার পাবে, এই চ্যাপ্টারটাতেই কভার হবে। নেক্সট দেখো জিডিপি, প্রথমে দেখো কী বলেছে, জিডিপিটা কী। এবার জিডিপিটা কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সবাই অলরেডি এই টার্মটার সঙ্গে অবহিত আছো আমি জানি। এবার দেখো জিডিপি কি, ইজ দ্য মেজার অফ দ্য এগ্রিগেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন অ্যান ইকোনমি ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ার উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি। মানে কি, এই যে ডোমেস্টিক টেরিটরি, মানে ডোমেস্টিক বলতে কী বোঝাচ্ছে, এর ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে নেই, মানে এমন নয় যে প্রতিবেশী দেশের সঙ্গে যা গুডস অ্যান্ড সার্ভিসেস হবে এরকম, এগুলো কিন্তু জিডিপির মধ্যে আসবে না। শুধু জিডিপির মধ্যে আসবে বলতে ডোমেস্টিক টেরিটরির মধ্যে যেই গুডস অ্যান্ড সার্ভিসেসের আদান প্রদান হবে, ঠিক আছে, যে টার্ন ওভারটা হবে সেইটাই কিন্তু তোমার জিডিপির আন্ডারে ঢুকবে, ঠিক আছে। ন্যাশনাল ইনকাম দেখো পরেরটা কী বলেছে, ন্যাশনাল ইনকাম এগ্রিগেটস আইদার এস্টিমেটেড বেসড অন ফ্যাক্টর কস্ট অ্যান্ড মার্কেট প্রাইস। এগুলো যখন ইম্পর্ট্যান্ট টার্মসের যে পোর্শনটা পাবে সেখানে কিন্তু এগুলো পড়বে। তো এবার দেখো এবার কী বলেছে, এবার আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু এসছে। যেমন ধরো ন্যাশনাল ফার্স্ট অ্যাটেম্পট, এই যে ন্যাশনাল ইনকাম যে মেজার করা হয়েছিল, এতে এমন নয় যে এখন থেকেই হচ্ছে, এটা কিন্তু প্রথমবার তো কেউ একজন করেছে না। তো এবার তোমরা হয়তো হিস্ট্রিতেও পড়েছো, ঠিক আছে, মডার্ন হিস্ট্রিতে, সেখানে লেখা ছিল যে ন্যাশনাল ইনকাম দাদাভাই নৌরোজি ফার্স্ট কম্পিউট করেছিল, তার বইটার নাম কি, পভার্টি অফ ইউএন ব্রিটিশ রুল, তাই না। তো সেখানে দেখো এখানে বলেছে যে ফার্স্ট অ্যাটেম্প্ট কে নিয়েছিল, দাদাভাই নৌরোজি। কত সালে নিয়েছিল, 1868-এ, এইটুকু জাস্ট মার্ক করে ভালো করে পড়বে। আচ্ছা, অ্যানুয়াল পার ক্যাপিটা ইনকাম কি, কম্পিউটেড বাই হিম ওয়াজ 20 রুপিস। তাহলে পার ক্যাপিটা ইনকাম, অ্যানুয়াল পার ক্যাপিটা ইনকাম বলতে জানো তো মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম বলতে কী বোঝায়, মাথা পিছু আয় সেটা সেই সময় কত ছিল না, 1868-এ 20 রুপিস হিসেব হয়েছিল। আচ্ছা, এরপর দেখো এরপর ইম্পর্টেন্ট কী আছে, ফার্স্ট সায়েন্টিফিক মেথড কী এসেছে, ফার্স্ট সায়েন্টিফিক মেথডটা কে করেছিল, দেখো বাই ডক্টর VKRV রাও ইন 1931-32। কবে করেছিল এটা ডক্টর VKRV রাও, 1931-32-তে, ঠিক আছে। তো এবার দেখো
তিনি কী করেছিলেন, তিনি প্রাইমারি সেক্টর আর সেকেন্ডারি সেক্টর এই দুটো সেক্টরে ভাগ করেছেন। কী ভাগ করেছেন? VKRV রাও 1932-তে তিনি ফার্স্ট সায়েন্টিফিক মেথডে ন্যাশনাল ইনকাম কিন্তু মেজার করেছিলেন। তিনি এই সময় ইন্ডিয়ান ইকোনমিকে দুটো ভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে প্রাইমারি সেক্টর আর একটা সেকেন্ডারি সেক্টর। আর এখন তোমরা জানো একটা টার্সিয়ারি সেক্টর, যেটার কন্ট্রিবিউশন এখন সবথেকে বেশি, এটা পড়বে এরপরেই আছে। তো এগ্রিকালচার, ফরেস্ট, ফিশিং অ্যান্ড হান্টিং এগুলো হচ্ছে সমস্ত কিছু প্রাইমারি সেক্টরের আন্ডারে। আর সেকেন্ডারি সেক্টরে কী আছে? সেকেন্ডারি সেক্টরের মধ্যে দেখো কনস্ট্রাকশন, ট্রান্সপোর্ট, ঠিক আছে, যেগুলো সার্ভিসেস আছে সেগুলো এই সময় কিন্তু তিনি অ্যাড করেননি। VKRV রাও তিনি সায়েন্টিফিক মেথড ক্যালকুলেশনের ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের সময় কিন্তু সায়েন্টিফিক মেথড অ্যাড করেননি। সেই সময় কম্পিউটার হয়েছিল কত? পার ক্যাপিটা ইনকাম 62 রুপিস, ঠিক আছে, কত সালে? 1931-32-তে। তো এবার দেখো নেক্সট পেজে আমরা চলে যাই। বলছে ফার্স্ট অফিসিয়াল অ্যাটেম্প্ট, দেখো ভালো করে যে কী বলেছে, ফার্স্ট অফিসিয়াল অ্যাটেম্প্ট। দেখো ফার্স্ট অফিসিয়াল অ্যাটেম্প্ট টু কম্পিউট ন্যাশনাল ইনকাম ওয়াজ মেড বাই PC মহালানবিশ। এইটুকু তোমাদের খালি জেনে রাখতে হবে, কে? মেড বাই PC মহালানবিশ। এবার দেখো কত সালে এটা তিনি রিপোর্ট পেশ করেছিলেন ন্যাশনাল ইনকামের। তিনি দেখো 1951, এই সালটা মনে রাখবে। ফার্স্ট অফিসিয়াল অ্যাটেম্প্ট হয়েছিল, কে করেছিল? PC মহালানবিশ। আর আর সেকেন্ড অ্যাটেম্প্ট তিনি এই যে রিপোর্টটা পেশ করেছিল সেটা 1951-এ। সেই সময় পার ক্যাপিটা ইনকাম কত ছিল, মানে মাথা পিছু হয় বার্ষিক 225 রুপিস, ঠিক আছে। এবার দেখো Later, the task of estimation of GDP was transferred to the Central Statistics Office, মানে CSOর কাছে কিন্তু এবার এই টাস্কটা কী হয়, ওই CSOর আন্ডারে চলে আসে, মানে তারাই ন্যাশনাল ইনকামকে মেজার করবে আর কি। এবার দেখো CSO কী করে, অ্যান্ড এ ফুলি ডেভেলপড ন্যাশনাল ইনকাম ডিভিশন আন্ডার ক্রিয়েটেড হয়ে যায়। তার CSOর আন্ডারে কী হয় একটা ন্যাশনাল ইনকাম ডিভিশন, মানে যে ডেভেলপ হয় ন্যাশনাল ইনকাম যেটা নাকি ক্যালকুলেট করবে, তার জন্য একটা আলাদাই ডিপার্টমেন্ট তৈরি হয়ে যায়। সেটার নাম কি? দেখো ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। এটার নাম কি? NSSO, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। এইবার কি হলো, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস আর ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস 2019 সালে মার্জ হয়ে যায় দুটো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী করে, এই দুটোকে মার্জ করে দেয়। কি? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিসকে আর NSSOকে দুটোকেই মার্জ করে দেয়। মার্জ করে কি তৈরি করে? ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বানায়। কি বানায়? ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। তাহলে এইবার কি হয়, এবার কোন মিনিস্ট্রি করে এটা, সেটার নামটাও দেওয়া আছে এখানে, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। অনেক সময় কিন্তু এই ধরনের কোশ্চেনগুলোও আসে যে NSO সেটা কোন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে, ঠিক আছে। তো মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, এবার এটা তোমাদের জানতে হবে। এবার এখানে এক্সট্রা কিছু ইনফরমেশান দেওয়া আছে, চাইলে পড়তে পারো, না দরকার আর তোমাদের যদি মনে হয় পড়বে তো পড়তে পারো। এবার বাকিটুকু দেখো পরেরটা কী বলেছে দেখো। এইবার এই যে NSO, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, এরা কী করলো, এই ন্যাশনাল ইনকাম কম্পিউট করার সময় এরা ইন্ডিয়ান ইকোনমিকে 3টে সেক্টরে ভাগ করে দিল। কী কী সেক্টর? সেক্টরগুলো হলো প্রাইমারি সেক্টর, ঠিক আছে, এখানে দেখবে প্রাইমারি সেক্টর আছে, ঠিক আছে। নেক্সট দেখো সেকেন্ডারি সেক্টর আছে এখানে, তো এখানে আছে সেকেন্ডারি সেক্টর। আর কি আছে দেখো এখানে টার্সিয়ারি সেক্টর। তো এবার কি বলেছে, প্রাইমারি সেক্টর একটু আগেই বললাম, প্রাইমারি সেক্টরে কি আছে দেখবে, এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, অ্যানিমাল হাজবেন্ড্রি এটা রয়েছে, তাই না? কিন্তু আর সেকেন্ডারি সেক্টরে কি রয়েছে দেখো, সেকেন্ডারি সেক্টরে রয়েছে ইন্ডাস্ট্রি সেক্টর, ঠিক আছে, যেমন মাইনিং অর কোয়ারিং, ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রিসিটি, এই সমস্ত গ্যাস, ওয়াটার সাপ্লাই এইগুলো। আর টার্সিয়ারি সেক্টর কিসের সঙ্গে জড়িত? দেখো টার্সিয়ারি সেক্টর কিন্তু পুরোপুরিভাবে সার্ভিস রিলেটেড, যেমন হোটেল, ট্রেড, ট্রান্সপোর্ট, স্টোরেজ, এই সমস্ত কমিউনিকেশন। এবার দেখো সোজা ভাবে বুঝতে গেলে আমি তোমাদের একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যেমন প্রাইমারি সেক্টর কী করে বুঝবে। প্রাইমারি সেক্টরটা কী জিনিস? প্রাইমারি সেক্টর হচ্ছে একদম আমরা ন্যাচারাল রিসোর্সকে, যে সমস্ত মানে ব্যক্তিরা এই ন্যাচারাল রিসোর্সের উপর ডিপেন্ড করে তাদের অকুপেশন, তাদের ন্যাচারাল রিসোর্সকে কালেক্ট করে। যেমন ধরো কেউ হানি কালেক্ট করছে, বা কেউ ফরেস্ট থেকে কী বলে উড কালেক্ট করছে, তো সেইভাবে সে তার জীবিকা নির্বাহ করছে। তাহলে সে হচ্ছে কি প্রাইমারি সেক্টরের সঙ্গে রিলেটেড, কিন্তু সে কিন্তু প্রাইমারি সেক্টরে কন্ট্রিবিউট করছে। আর যারা নাকি এই যে উড কালেক্ট করার পরে, ঠিক আছে, তো সেটা নিয়ে কি হলো, একজন সেই কাঠগুলো দিয়েই কিন্তু ধরো একটা টেবিল বানিয়ে ফেললো, তো সেটা কী হলো, যে এই কাজটার সঙ্গে যুক্ত, মানে ওই ন্যাচারাল রিসোর্সটাকে ইউজ করে সে কী করলো, ওটাকে একটা অন্য আকার দিল, সেটা কি হলো, সেটা কিন্তু ফার্নিচার হলো, তাই না?
তো ফার্নিচারটা ওইটা কি কোন সেক্টরের মধ্যে পড়ে গেল, সেটা হচ্ছে তিনি হলেন সেকেন্ডারি সেক্টরের মধ্যে তিনি বিলং করেন আর কি, ঠিক আছে। কারণ কি এই সেক্টরটা হলো কি ম্যানুফ্যাকচারিং, ধরো মাইনিং, এই সমস্তগুলো কি ইলেকট্রিসিটি, এগুলো হলো সেকেন্ডারি সেক্টর। আর টার্সিয়ারি সেক্টর যেটা, টার্সিয়ারি সেক্টরটা কি, টার্সিয়ারি সেক্টরটা দেখো এটা হলো 3 নম্বর সেক্টর, ঠিক আছে। তো এটা কিন্তু VKRV রাও তার ফার্স্ট যখন তিনি করেছিলেন 1931-এ, এটা কিন্তু তিনি অ্যাড করেননি। তো NSO কী করেছে, এই সেক্টরগুলোকে নতুন করে ডিভাইড করেছে, তখনই টার্সিয়ারি সেক্টর কিন্তু আসে, ভাগ হয়। এবার দেখো টার্সিয়ারি সেক্টরে কী হয়, এগুলো সমস্ত পুরো সার্ভিস রিলেটেড। তো সার্ভিস রিলেটেড বলতে যেমন ধরো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বোঝাচ্ছে, ব্যাঙ্কিং, টেলিকমিউনিকেশন, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো কি সব সার্ভিস প্রদান করছে আমাদেরকে। তো এটাই হলো টার্সিয়ারি সেক্টরের অবদান। তো এইবার দেখো এখানে একটা ডেটা দেওয়া আছে, খুব সুন্দরভাবে একটা ডেটা দেওয়া আছে বোঝার জন্য। দেখো আজকে আমরা এইটুকুই কমপ্লিট করবো, এরপর থেকে আমরা ইম্পর্টেন্ট কনসেপ্টস আন্ডার ন্যাশনাল ইনকামটা ফলো করব। তো এবার দেখো 1950-51-এ তখন আমাদের প্রাইমারি সেক্টরের কন্ট্রিবিউশন কতটা বেশি ছিল, তাই না। আমরা ম্যাক্সিমামই কিন্তু ন্যাচারাল রিসোর্সের ওপর ডিপেন্ড করেছিলাম। যেমন দেখো প্রাইমারি সেক্টরের অবদান কত, 55%। সেকেন্ডারি সেক্টর দেখো 15%, আর টার্সিয়ারি সেক্টর সেই সময় ছিল 30%, ঠিক আছে। ভালো করে এই পাই চার্টটা দেখো। এবার দেখো 2019-20-তে কী হয়েছে, টার্সিয়ারি সেক্টরের জায়গাটা কিন্তু অনেক বেড়ে গেছে, তাই না। টার্সিয়ারি সেক্টর কিন্তু মানে সার্ভিস, তোমরা এখন সবাই জানো, আমরা সবাই মোবাইল, ইন্টারনেট সবই সার্ভিস, ম্যাক্সিমাম টাইমে সব সার্ভিস ব্যবহার করছি। এবার এই সঙ্গে এই পেশাতেই কিন্তু ম্যাক্সিমামটাই সবাই এনগেজ রয়েছে। তো এই কন্ট্রিবিউশনটাও কিন্তু এই টার্সিয়ারি সেক্টরে সব থেকে বেশি। তো পরীক্ষায় কিন্তু এটা খুবই আসে যে কোন সেক্টরের অবদান কত %, ঠিক আছে। এটা তোমরা প্রিভিয়াস ইয়ার প্রিলিমসের কোশ্চেন ফলো করলেও তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো পাবে যে টার্সিয়ারি সেক্টরে কত % কন্ট্রিবিউট করছে জিডিপিতে, ঠিক আছে। তো এইগুলো তোমাদের কিন্তু পার্সেন্টেজগুলো মনে রাখতেই হবে কারেন্ট ডেটা। হ্যাঁ, যেমন দেখো 2020-21-এ কী হয়েছে, টার্সিয়ারি সেক্টরের অবদান কতটা দিয়েছে, দেখো 54%, ঠিক আছে। এটা ধরে ধরে কোশ্চেনটা কিন্তু আসে এইভাবে। তো এখানে সেকেন্ডারি সেক্টরের 26%, আর প্রাইমারি সেক্টর দেখো 20%, ঠিক আছে। তো এই জায়গাগুলো কিন্তু তোমাদের একটু পড়ার সময় ভালো করে নজর রাখতে হবে। এই ডেটাগুলো কিন্তু তোমাদের ধরে ধরে পরীক্ষায় তুলে দেবে। তখন কিন্তু তোমাকে এখান থেকে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে আর এইটুকু ডেটা যদি তোমাদের জানা না থাকে, তাহলে কিন্তু কোশ্চেনটা তোমরা অ্যাটেন্ড করতে পারবে না। তো দেখো আজকে আমাদের এই পর্যন্তই থাকলো ক্লাসটা। এরপর থেকে আমরা নেক্সট দিন থেকে আমরা শুরু করব ইম্পর্টেন্ট কনসেপ্টস আন্ডার ন্যাশনাল ইনকাম, মানে আমাদের ন্যাশনাল ইনকামের আন্ডারে যে সমস্ত ইম্পর্টেন্ট কনসেপ্টস রয়েছে সেইগুলো। যেমন আমাদের একটু আগেই পড়ালাম, যেখানে মার্কেট প্রাইস, ফ্যাক্টর, কস্ট, এই সমস্ত জিনিস টার্মগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা নেক্সট ডে আলোচনা করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি প্রিপারেশান কন্টিনিউ করতে চাও, তো কিন্তু এইভাবে আমার সঙ্গে এই বইটা পারলে যাদের ইচ্ছা আছে এই বইটা পড়ার, বাংলায় কিন্তু ইংলিশ বলে অনেকেই তারা বুঝতে পারছো না বা পড়তে পারছো না, তো আমি এখানে প্রত্যেকটা লাইন ধরে ধরে বলে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু প্রিপারেশান চালিয়ে যেতে পারো, তোমাদের তাহলে অনেক হেল্প হবে। তোমরা এটা এক্সাম দিয়ে একবার এই বইটা কমপ্লিট হয়ে গেলে তোমরা তখন এক্সাম দেওয়ার পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা বেনিফিশিয়াল তোমাদের জন্য এটা হয়েছে। তাই এটা চোখ বুজে পড়ো, যেটুকু মার্ক করে দিচ্ছি যেটুকু তোমরা চোখ বুজে পড়ো, কোনো নিঃসন্দেহে ওখান থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে কোশ্চেন তোমরা পাবে না। তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট ডে আমরা পরের থেকে চ্যাপ্টারটা শুরু করবো। 3টে ক্লাসে আমাদের এই ফার্স্ট ন্যাশনাল ইনকামের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো সাথে থাকো আর পড়াটা প্রিপেয়ার করে ফেলো, মার্ক করে, আন্ডারলাইন করে। আর যেটুকু যেখানে বুঝতে পারবে না সেখানে তোমরা আমাকে পারলে কমেন্ট করো, ঠিক আছে। আর যেটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে এটা বারবার করে দেখে নিয়ে পড়তে পারো। আমি যেখানটায় বলে দিয়েছি কোনটা কোনটা পড়তে হবে, মেইন জিনিসগুলো, হ্যাঁ, সেগুলো তোমরা কিন্তু পড়ে নেবে। আর এখানে NSSO কত সালে স্ট্যাবলিশ হয়, ঠিক আছে, CSO কত সালে স্ট্যাবলিশ হয়, এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে। যেমন NSO এই সালগুলো কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এমনকি ইভেন শুধু সালটা নয়, ডেটটাও পর্যন্ত পড়ে রাখবে, ঠিক আছে, কারণ ডেটটাও এখন ফ্রিকোয়েন্টলি দিয়ে দিচ্ছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আবার নেক্সট ডে পরের অংশ থেকে আমরা কন্টিনিউ করব। থ্যাংক ইউ।